হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। জেসমিন ডিডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলের নাম এখনো জেসমিন ডিডি রয়েছে, তবে এটা আমি নিজে অধিগ্রহণ করব এবং অধিগ্রহণ করার পরে এই চ্যানেলটার নাম দেবো হচ্ছে আমি র্যান্ডম হরর বা র্যান্ডম ঘোস্ট সিরিজ, এই টাইপের কোনো একটা কিছু। এই চ্যানেলে মনে করো স্ল্যাশার সিনেমা, যেমন মারামারি, কাটাকাটি, ফাইনাল ডেস্টিনেশন, বা তোমার মনে করো যে ওই যে থাকে না সিরিয়াল কিলার, কাটাকাটি, মারামারি, এই টাইপের সিনেমা দেবো এখানে। আর ইন্দোনেশিয়ান ভূতের সিনেমা টাইপের সিনেমাগুলো। তবে তার আগে যেহেতু এই চ্যানেলটা আমি আমার ওয়াইফকে দিয়েছিলাম সাউথের সিনেমা এক্সপ্লেন করার জন্য, তার বেশ কয়েকটা স্ক্রিপ্ট রয়েছে। ওই স্ক্রিপ্টগুলো যেহেতু রয়েছে ওগুলো নষ্ট করে তো লাভ নেই, টাকা দিয়ে বানিয়েছি। তো ওই স্ক্রিপ্টগুলোর ভিডিও আমরা নিয়ে আসবো, মানে আরো 5-7টা তোমার তামিল সিনেমা বা সাউথের সিনেমার ভিডিও আসবে। তারপর থেকে কন্টিনিউয়াসলি এখানে ভৌতিক সিনেমা আমি নিজেই চালাবো। মাসে একটা পারি আমি ভয়েস দেবো। আর স্যাভেজে চলবে হচ্ছে কোরিয়ান থ্রিলার সিনেমা আগামী মাস থেকে। আর র্যান্ডম অ্যানিমেশন হতো অ্যানিমেশনে, ওটাও আমি চালাবো। আর অনলি জাপানিজে চলবে হচ্ছে তোমার কি বলে সাইফাই সিনেমা বা টেকনোলজি নিয়ে সিনেমা। আর র্যান্ডম ভিডিও চাইলে যে কোনো ধরনের সিনেমা চলতে পারে। তোমাদের ভাবি কি আমি অন্য কোনো একটা চ্যানেল দিয়ে দেবো, ওই চ্যানেলও যা ইচ্ছে তাই চালাতে পারে, সমস্যা নাই। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। Feel the thrill of the game. Join us and win big every day. Play alongside David Warner and your favorite team. Register now and start winning. তো যাই হোক, আজকে আমরা যে সিনেমা সম্পর্কে জানবো এটা একটা জার্মানির সিনেমা। এই সিনেমার নাম হচ্ছে নোবডি স্লিপস ইন দ্য উডস টুনাইট। মানে ব্যাপারটা বোঝানো হয়েছে যে আজকে জঙ্গলে কেউ ঘুমাতে পারবি না। এবং এই সিনেমার দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টটা আমরা এক্সপ্লেন করব। প্রথম পার্টটা যদি তোমাদের ভালো লাগে সেকেন্ড পার্ট নিয়ে আসবো, তা না হলে আনার দরকার নেই। তা না হলে এরপর থেকে তামিল সিনেমার যে স্ক্রিপ্টগুলো রয়েছে সেই সিনেমাগুলো আমরা শেষ করব। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা বনের মাঝখানে তৈরি করা একটা বাড়িকে দেখতে পাই। ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 40 বছর আগে, যেখানে আমরা দেখি একজন ভদ্র মহিলা রক্তে মাখা একটা কাপড় ধুচ্ছিল এবং তার বাড়িতে আমরা তার যমজ দুটো সন্তানের ছবি দেখতে পাই। এবং সে বাড়ি থেকে কখনো বের হয় না, সবসময় বাড়ির মধ্যেই থাকে নরমালি। এবং এরপর তার বাড়ির সামনে আমরা দেখি একজন পোস্টম্যান আসে, চিঠি দিতে আসে, এবং সে ঘরের বাইরের গেটে নক করে। তবে ওই মহিলা কোনো সারা শব্দ করে না। তো পোস্টম্যান মনে করে হয়তো ওই বাড়িতে কেউ নেই, আর এই কারণে সে ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই ওই বাড়ির নিচের যে বেসমেন্ট রয়েছে সেখান থেকে সে কোনো আওয়াজ শুনতে পায়। আর এই কারণে সে করে কি, ব্যাগটা পাশে রেখে নিচে বেসমেন্টে তাকায়। আর তখন সে ওখানে এমন একটা জিনিস দেখে যেটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সে পালানোর আগেই কোন একটা এন্টিটি তার পা ধরে ফেলে এবং তাকে টেনে বেসমেন্টে নিয়ে যায়। আর এরপর গল্পটা এখান থেকে 40 বছর পরে চলে আসে, যেখানে মডার্ন দুনিয়া অনেক উন্নত হয়ে গিয়েছে, টেকনিক্যালি অনেক উন্নত হয়ে গিয়েছে। আর আমরা এই বনে একটা ক্যাম্প দেখতে পাই। আর এখানে সেই সব কিশোর কিশোরীকে আনা হয়েছে যারা মারাত্মক রকমের ফোনে আসক্ত। সিরিয়াসলি আমার তোমার মতোই ফোনে আসক্ত। ইভেন ফোনে আসক্তর জন্য আমি নিজে কাজও করতে পারি না। আমার বুড়া বয়সে এই সমস্যা হয়ে গিয়েছে। ফেসবুকে ঢুকলেই মনে করে খালি রিলের পর রিল দেখি, এই মনে হয় উঠে কাজ করবো, কিন্তু আর উঠতেই মন চায় না। খুব ডেঞ্জারাস নেশা ফোন ভাই, সিরিয়াসলি মাদকের চেয়ে বড় নেশা। তো যাই হোক, ওদেরকে এখানে আনা হয়েছে যাতে ওদের ফোনের আসক্তিটা কাটানো যায়, ফোনের বদভ্যাসটা কাটানো যায়। প্রকৃতিতে নিয়ে আসা হয়েছে। এবং এখানে আসার পরে ম্যানেজার করে কি, সবার ফোন আটকে নেয়। আর এদিকে আমরা সেই বাড়িতে ওই মহিলাকে এখনো দেখতে পাই, যাকে আমরা আজ থেকে 40 বছর আগে দেখেছিলাম রক্ত মাখা কাপড় ধুচ্ছিল। সে এখন মোটামুটি বুড়ি হয়ে গিয়েছে এবং সে করে কি, একটা হরিণ শিকার করে ওই বাড়ির বেসমেন্টে ফেলে, যেখানে অদ্ভুত কিছু রয়েছে বা ভয়ঙ্কর কোনো এন্টিটি রয়েছে। কিন্তু এইবার যেটা হয়, তার যেহেতু বয়স হয়ে গিয়েছে, সে পা পিছলে নিজে বেসমেন্টে পড়ে যায়। আর বেসমেন্টে যে এন্টিটিটা ছিল সেই বৃদ্ধা মহিলাকে হত্যা করে এবং ওখান থেকে মুক্ত হয়ে যায়। তো এখানে আমরা বুঝতে পারি ওই বৃদ্ধা মহিলা গত 40 বছর ধরে তার বেসমেন্টে কোন একটা এন্টিটিকে লালন পালন করছিল, তার খাবার এনে দিত আর কি। কিন্তু সেই এন্টিটি তার কন্ট্রোলে ছিল না, সেই এন্টিটি তাকেই খেয়ে ফেলে এবং মুক্ত হয়ে যায়। আর পরের দিন সকালে আমরা ক্যাম্পের দৃশ্য দেখতে পাই, যেখানে আজকে সমস্ত টিনেজাররা ট্রেকিং এ যাবে। আর তাদের একজন গাইড ছিল, কিন্তু প্রথমে এখানে একজন ফাদার আসেন। আর সে এদের সবার জন্য প্রে করেন এবং এই ফাদার হচ্ছে এই জঙ্গলে গ্রামে থাকে আর কি। তো এদের ট্রেকিং অনেক লম্বা ছিল, যা 3 দিন ধরে চলবে। 3 দিন ধরে তারা চলবে, তারা তাবু করে থাকবে। মোট কথা মোবাইল চালানোর সুযোগই নাই। তো তাদের ট্রেকিং এর যাত্রা শুরু হয়। আর এই জায়গাতে জোশিয়া নামের একটা মেয়ে ছিল, আর তার হাতে একটা অদ্ভুত কাটার দাগ ছিল। আর সেই হচ্ছে আমাদের এই সিনেমার মেন চরিত্র। এবং সে ওই কাটার চিহ্নটা সবার কাছ থেকে লুকাচ্ছিল। এবং আমরা দেখতে পাই সে আসলে তার জীবনে খুব ডিপ্রেশনে রয়েছে, ঠিক আলামিন ভাইয়ের মতো। আর তার কাছে তখন জুলেট নামের একটা হাবাগোবা ছেলে আসে, তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু জোশিয়া ওকে তেমন খুব একটা ভাও দেয় না, কারণ ও ভুরিয়ালা, পেট মোটা। তো এরপর তারা যখন এই যাত্রা এগিয়ে যাচ্ছে, তখনই একটা হরিণ দেখতে পাওয়ার সামনে, যাকে সদ্য কেউ শিকার করেছে। তো গাইড তখন বলে, তার মানে আশেপাশে নিশ্চয়ই কোনো বড় প্রাণী রয়েছে, হতে পারে সেটা ভালো, এবং এটা আবারও ফিরে আসতে পারে, তোমাদের উপর আক্রমণ করতে পারে। কিন্তু এরপর গাইড এটা অবজার্ভ করে যে এই শিকার কোনো প্রাণী করেনি, হয়তো মানুষই করেছে। কিন্তু এই কথা সে সবাইকে বলে না, বিষয়টা এড়িয়ে যায়। তো যাই হোক, সবাই সারাদিন ভ্রমণ করে আর রাতে একটা জায়গায় ক্যাম্প করে। আর যিনি ওদের গাইড ছিল সে কিন্তু ওদের কাউন্সিলরও, একজন মনোরোগ বিশেষজ্ঞ। আর এখানে যতজন টিনে
টিনেজার রয়েছে সবাই তার মনে করো পেশেন্ট বা রোগী, যারা অতিরিক্ত মোবাইল আসক্তির জন্য তার কাছে এসেছে মুক্তি পেতে এবং আগে থেকে চিন্তা। আর এই ট্র্যাকিং এর উদ্দেশ্যই ছিল এই টিনেজারদের মোবাইলের খারাপ অভ্যাস থেকে বের করে আনা। তো এই কারণে গাইড তাদেরকে অনেক জ্ঞানের কথা দেয়, ওদেরকে মোটিভেট করে। তো সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই একটা নেকড়ে এখানে চলে আসে। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু আমাদের এই সিনেমার মেন চরিত্র জোসিয়া সেটাকে ভয় পায় না। সে সাহস করে নেকড়েটিকে তাড়িয়ে দেয় আর তারপর সবাই তাঁবুতে ঘুমিয়ে পড়ে। আর এরপর রাতের বেলা ওদের মধ্যে একজন ছেলে উঠে বাইরে যায়, আর সে মূলত তার কাছে একটা ফোন লুকিয়ে রেখেছিল, হারামজাদা, এবং সে বাইরে গিয়ে গোপনে মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে থাকে। আর এখানে লক্ষ্য ওরা কিন্তু ওদের মেন যেখানে এসেছে সেখান থেকে কিন্তু কয়েক কিলোমিটার আরো জঙ্গলের গভীরে চলে এসেছে। তো যখন মোবাইল টিপছিল তখনই হঠাৎ করে অদ্ভুত রকম দেখতে একটা মানুষ আকৃতির কোন একটা কিছু, যেটা নিশ্চিতভাবে পুরোপুরি মানুষ তো অবশ্যই নয়, সেই ভয়ঙ্কর এন্টিটি করে ওই ছেলেটাকে তুলে একবার ইচ্ছা মতো আশ্রয় মেরে তারপর সাথে নিয়ে যায়। কিন্তু এই দিকে জোসিয়ার স্বপ্নে সেই মুহূর্ত ভেসে ওঠে যে কেন সে ডিপ্রেশনে ছিল। অ্যাকচুয়ালি সে তার মায়ের সঙ্গে ড্রাইভে ছিল, এটা 2 বছর আগের কথা, এবং তার মাও ছিল মোবাইল আসক্ত। এবং সে যখন যাচ্ছিল, তারা যখন আর কি একটা ট্রিপে যাচ্ছিল, তার মা ফেসবুকে আপলোড করার জন্য একটা সেলফি নিতে চায়। তো এই কারণে বাবা করে কি মোবাইলের দিকে তাকায়, আর এই জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওর বাবা মা বোন সব মারা যায় সেখানে, কিন্তু জোসিয়া দুর্ভাগ্যক্রমে বেঁচে যায়। তো এই স্বপ্ন আজও জোসিয়াকে তাড়া করে এবং জোসিয়ার ঘুম ভেঙে যায় এই স্বপ্নে। আর এইদিকে পরের দিন গাইড সেই নিখোঁজ ছেলেটিকে খুঁজতে থাকে, যাকে আগের রাতে সেই অদ্ভুত ভয়ঙ্কর দানবটা মেরে ফেলেছিল। সে সবার কাছে জানতে চাইছিল এটা কোথায় গেল, কিন্তু তখনই জোসিয়া গাছে রক্তের দাগ খুঁজে পায় এবং সবাইকে সেই রক্তের দাগ দেখায় এবং বলে আমাদের যত দ্রুত সম্ভব ওকে খুঁজে বের করতে হবে, হতে পারে কোনো প্রাণী ওর উপর অ্যাটাক করেছে। তো এরপর জোসিয়া, তারপর জুলেক মানে ওই মোটকা এবং ওদের গাইড, এই 3 জন মিলে জঙ্গলের মধ্যে ছেলেটিকে খুঁজতে বের হয়। আর একটা সময় তারা সেই বাড়িতে পৌঁছায় যেখানে ওই বৃদ্ধা মহিলা থাকতো, যে বেসমেন্টে কোনো একটা কিছু লুকিয়ে রেখেছিল 40টা বছর ধরে। এবং 3 জনই সাহস করে ওই বাড়ির মধ্যে ঢোকে, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পরে একটা ভীষণ দুর্গন্ধ ছিল। বুঝতেই পারো ওই বাড়ির বেসমেন্টে কত প্রাণী মারা হয়েছে, কত 40-50 বছর ধরে, কেমন গন্ধ থাকতে পারে। নর্মালি তোমার প্যান্টি না ধুয়ে কয়েকদিন ইউজ করো, দেখবা কেমন গন্ধ বের হয়। তো যাই হোক, তারা বেসমেন্টের দরজাও খুঁজে পায় এবং এরপর তারা সাহস করে বেসমেন্টে নামে। আর সেখানে গিয়ে তারা দেখে তাদের সেই নিখোঁজ সঙ্গীর মৃতদেহ ওখানে পড়ে রয়েছে, তার গলায় সেকল মারা, মানে ওই আগের রাতে দানব যাকে নিয়ে এসেছে। তো ওরা ভয়ে ছুটে পালাতে যায়, কিন্তু তার আগেই সেই ভয়ঙ্কর দেখতে দানবটি চলে আসে। তো ওরা সবাই বেসমেন্টে পালায়। তো গাইড তখন জোসিয়া আর জুলেককে জানালাতে বাইরে বের করে দেয়, কিন্তু গাইড বের হতে পারে না, তার আগেই দানবটি এসে গাইডকে জিন্দা ভোগা মা করে দেয়। কিন্তু জোসিয়া আর জুলেক সেখান থেকে দূরে পালাতে সক্ষম হয়। আর অন্যদিকে লেকের ধারে একটা মেয়ে একটা ছেলে বসেছিল, আর তাদের এই পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কিন্তু তখনই সেখানে দানব চলে আসে বা কোনো একটা কিছু চলে আসে এবং ওই মেয়েটিকে মেরে ফেলে। তো এটা দেখে ছেলেটা আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণে বাঁচতে দৌড়ে পালায় এবং পালাতে পালাতে সে করে কি গির্জায় এসে পৌঁছায়। আর ওই গির্জায় ফাদার একাই থাকতো, যিনি এর আগে ওদেরকে প্রার্থনা শিখিয়েছিলেন। কিন্তু ফাদার উল্টো করে ছেলেটিকে পিটিয়ে অজ্ঞান করে দেয়। আর ছেলেটার যখন চোখ খোলে সে দেখতে পায় তাকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ছেলেটা বুঝে উঠতে পারে না যে ওকে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন, তো কোনো কিছু চুরিও করে নাই। কিন্তু ফাদার বলে দেখো, আমি জানি কিভাবে তোমাদের মতো নিউ জেনারেশনের পোলাপানদের ঠিক করতে হয়। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে রেগুলার ভাতের সাথে ভিটামিন মায়ের দেওয়া হতো, আর তুমি কি জানো মায়ের উপর কোনো মেডিসিন নেই যেটা তোমাদের নতুন প্রজন্মের পোলাপানদের দেওয়া হয় না। তো আমি তোমাকে সেই মায়ের নামের ভিটামিনটা দিতে চলেছি। আর ঠিক তখনই বাইরে জেনারেটর হঠাৎ করে আপনা আপনি চালু হয়ে যায়। তো ফাদার তখন জেনারেটরটা দেখতে বাইরে যায়, কিন্তু এই জেনারেটরটা তো ওই দানবই চালু করেছে। মানে ওই দানবটা মূলত ওই মানুষের গন্ধে গির্জা পর্যন্ত চলে এসেছে। ওই দানবটা করে কি ফাদারকে মেরে ফেলে এবং গির্জার ভেতর ঢোকে। আর ছেলেটা তখন প্রাণ বাঁচাতে কনফেশন রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কনফেশন রুমটা মানে হচ্ছে কি খ্রিস্টানদের গির্জার মধ্যে একটা কনফেশন রুম রয়েছে। তোমার জীবনে যত দুঃখ কষ্ট সব কথা তো সবাইকে বলতে পারো না, কিন্তু খ্রিস্টানদের মনে কোনো দুঃখ হলে, ধরো মার্ডার করে গিয়েছে, সে যদি কনফেশন রুমে গিয়ে তার ফাদারের কাছে সব খুলে বলে যমুকরা আমি মাত্র মার্ডার করে এসেছি, ফাদার তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু ফাদার এই কথা কাউকে বলতে পারবে না। অ্যাকচুয়ালি খ্রিস্টিয়ানরা মনে করে তাদের সকল পাপের শাস্তি নিয়ে তাদের জিসাস বা যিশু খ্রিস্ট মারা গিয়েছে, তো এই জন্য তারা যাই করুক তাদের কোনো পাপ লেখা হবে না। ব্যাপারটা অনেকটা এরকম আর কি। কিন্তু মানসিক প্রশান্তির জন্য তারা কনফেশন রুমে যায়। আমার ভুলও হতে পারে, কারণ স্বল্প জ্ঞান, যদি খ্রিস্টিয়ান কেউ থাকো এটা সম্পর্কে বিস্তারিত বলো আর কি। তো যাই হোক, কনফেশন রুমে গিয়ে ওর রক্ষা হয় না, দানবকে দেখে ফেলে এবং ধরে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি জোসিয়া এবং পেটমোটা জুলেককে, এবং ওরা প্রাণ বাঁচিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর তখনই তারা হঠাৎ করে তাদের সামনে একটা বাড়ি দেখতে পায় এবং সেখানে তারা চলে যায়। আর বাড়ির ভেতরে একজন পুরুষ থাকে, যিনি তাদেরকে ভেতরে আসতে বলেন। যদিও তাকে দেখে ওরা ভয় পাচ্ছিল, কিন্তু ওদের কাছে আর কোনো উপায় ছিল না। তো তারা ভেতরে ঢোকে আর সেই বয়স্ক মানুষটি তাদেরকে বলে আমি জানি তোমরা কিসের থেকে পালাচ্ছ। তো জোসিয়া আর জুলেক তখন জিজ্ঞাসা করে ওই জিনিসটা আসলে কি ভয়ঙ্কর দেখতে। তো বৃদ্ধ লোকটা তখন বলে আজ থেকে বহু বছর আগে, 40-50 বছর আগে এখানে একটা মহিলা থাকতেন যার 2 যমজ সন্তান ছিল। আর একদিন আকাশ থেকে একটা উল্কাপিণ্ড বা মেটেরয়েড জঙ্গলে পড়ে, আর মহিলার ওই ছেলে দুটো করে কি সেটা খুঁজে পেয়ে এবং বাড়িতে নিয়ে আসে এবং তারা করে কি তাদের বিছানার নিচে ওটা রাখে। কিন্তু রাতে উল্কাপিণ্ড থেকে অদ্ভুত একটা তরল বেরিয়ে আসে যেটা তাদের শরীরে ঢুকে পড়ে। আর এর ফলে যেটা হয়,
ওই ছেলেগুলোর শরীরের গঠন পরিবর্তিত হতে শুরু করে এবং তারা আস্তে আস্তে মানুষ থেকে দানবে পরিণত হয়। আর প্রথমেই তারা করে কি তাদের যে পোষা কুকুর ছিল বেসমেন্টে গিয়ে সেই কুকুরটাকে খেয়ে ফেলে। আর এই ঘটনা ওদের মা দেখতে পায়। তো দেখে তো ওর মা ভয় পেয়ে যায়, কিন্তু নিজের সন্তান বলে মেরে ফেলতে পারে না, উল্টো করে কি ওদেরকে বেসমেন্টে বন্দি রাখে এবং সারা জীবন ওদেরকে খাইয়েছে। আর ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই কথা কখনো কাউকে বলিনি। তো যদি ওরা এখন মুক্ত হয়ে থাকে এর মানে হচ্ছে ওদের মা মারা গিয়েছে। তো বুঝতেই পারছো ওরা একজন ওরা দুজন, মানে আমরা তো ভাবছিলাম যে দানব হয়তো একটা, কিন্তু একটা না, দানব দুইটা। আর এখানে আরেকটা জিনিস রিভিল হয়, এই বৃদ্ধ লোকটাই হলো গল্পের শুরু সেই পোস্টম্যান যে 30 বছর আগে ওই মহিলার বাড়িতে গিয়েছিল। আর ওই দুই ভাই যদিও তাকে বেসমেন্টে টেনে গিয়েছিল, কিন্তু তখন ওই দুই ভাইয়ের আকার ছোট ছিল, সাইজ ছোট ছিল, সে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেছে। কিন্তু ওই দুই ভাইয়ের মায়ের আকুতির কারণে সেই কথাটা কাউকে বলেনি যে আমার ছেলে দানব হোক যেমন তাই হোক, ওকে আমি বাড়ি থেকে বেরোতে দেবো না, বেসমেন্টে আটকে রাখবো, তুমি কাউকে বলো না, তাহলে তো মানুষ মেরে ফেলবে। তো ওই পোস্টম্যান তখন বলে তোমরা চাইলে এখানে থাকতে পারো, আমার বাড়ি যথেষ্ট শক্তিশালী, এটা নিরাপদ। কিন্তু জোসিয়া এখানে আর থাকতে চায় না, সে যে কোনো মূল্যে জঙ্গল থেকে বেরোতে চায় এবং বলে আমাদের সকল বন্ধুকে মেরে ফেলা হয়েছে, ওর মৃতদেহ এখনো বেসমেন্টে রয়েছে। আর তখন ওদের মনে পড়ে ওর এক বন্ধুর কাছে তো মোবাইল ছিল যে এখন বেসমেন্টে রয়েছে, আর মোবাইলটা যদি ওরা খুঁজে পায় তাহলে তো পুলিশকে কল করতে পারবে, এখানে সাহায্য চাইতে পারবে। আর তাছাড়া ওরা তো এখন অনেক ভেতরে রয়েছে, কাছাকাছি শহরও এখন 2 দিনের দূরত্বে, মানে হেঁটে গেল এতটা রাস্তা যেতে যেতেই তো ওই দানব ব্রদেরকে মেরে ফেলতে পারে। তো জোসিয়া এখানে একটা বড় সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে তারা ওই বেসমেন্টে ঢুকবে, মোবাইলটা চুরি করে আনবে। তবে যদিও পেট মোটা জুলক জোসিয়াকে বাধা দেয়, তবে তারপরে জোসিয়া ওর কথা শোনে না। তো এই কারণে বাধ্য হয়ে জুলেক বা জুলককেও যেতে হয় এবং তারা সেই ভয়ঙ্কর বাড়িতে আবার ফিরে আসে এবং কোনোভাবে বেসমেন্টে পৌঁছে যায়, মোবাইলও খুঁজে পায়। কিন্তু তখনই দানব ওদেরকে দেখে ফেলে এবং সে জোসিয়ার গলা চেপে ধরে এবং ওকে তুলে ফেলে। কিন্তু ঠিক তখনই জুলেক করে কি পেছন থেকে ছুরি দিয়ে দানবের পেছনে মানে পাছায় আঘাত করে, কিন্তু এতে উল্টো দানব খুব রেগে যায় এবং সেই ছুরি বের করে উল্টো জুলেকের পাছায় ঢুকিয়ে দেয়। তো এর ফলে যেটা হয়, জুলেক তো মনে করো ওখানেই জিন্দা ভোগামা প্রায়, এবং এরপর জোসিয়াকে একটা থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলে। এরপর যখন জোসিয়ার জ্ঞান ফেরেও দেখে জুলেকের সামনে পড়ে রয়েছে, ওর তো বুঝতেই পারছো বামের মধ্যে ছুরি ঢুকেছে, যন্ত্রণা পাচ্ছে। তো জুলেক বলে এই ছুরিটা আমাকে বের করে দাও, আমি সরি এত সিরিয়াস অবস্থায় আর হাসি আসছে। কিন্তু জোসিয়া জানে এই ছুরি যদি বের করে রক্ত ঘন মারা যাবে, কিন্তু এটাও জানে যে এছাড়া উপায় নেই, ওকে এত কষ্ট দিয়ে লাভ কি। তো ছুরিটা বের করে আর জুলেক মারা যায়, কিন্তু জোসিয়া এখানে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার সঙ্গে ক্যাম্পে আসা সকল মানুষই মারা গিয়েছে। তার মানে মোবাইল চালানি ওদের জন্য বেশি ভালো ছিল এরকম জঙ্গলে আসার চেয়ে। তো এই জন্য তোমরা যারা মোবাইল চালাচ্ছ তোমরা মোবাইলে চালাও, মোবাইল ছাড়ার দরকার নাই, জঙ্গলে গেলে উল্টো তোমরা এরকম করে মরবে। তো যাই হোক, ও করে নিজের শেকল খুলে কোন রকমে ধীরে ধীরে উপরে উঠতে থাকে এবং সে দেখতে পায় একটা দানব ঘুমিয়ে রয়েছে। অ্যাকচুয়ালি একটা দানব বাড়িতে থাকে, তখন অন্যজন শিকার করতে চায়, আবার ও শিকার করে আসবে, ও ঘুমাবে। তো জোসিয়া তখন এই সুযোগটা নিতে চায়, সে একটা বড় ছুরি নিয়ে আস্তে আস্তে ওই দানবের দিকে এগোয় এবং ঘুমন্ত অবস্থায় দানবটিকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় এবং পালাতে পালাতে সে অবশেষে রাস্তায় পৌঁছায়। আর সে দেখতে পায় সামনে একটা গাড়ি এবং পুলিশের গাড়ি, আর এই পুলিশটা টহল দিচ্ছিল। তো পুলিশের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলে। তো এটা শুনে পুলিশও আতঙ্কিত হয়ে যায় আর জোসিয়াকে গাড়িতে বসায়। ওরা দুজনে তখন এখান থেকে বের হবে, কিন্তু হঠাৎ করে পুলিশ দেখতে পায় রাস্তার সামনে একটা মৃতদেহ পড়ে রয়েছে। তো সে বাইরে গিয়ে ওটা ইন্সপেক্ট করতে চায়, কিন্তু জোসিয়া তাকে এমনটা করতে বাধা করে, কিন্তু পুলিশ কথা শোনে না, কারণ তার কাছে তো লোহা রয়েছে, বুঝতেই পারছো, আমার পিস্তল রয়েছে। তো সে গাড়ি থেকে নেমে যায়, আর যখনই সে মৃতদেহের কাছে যায় তখনই সেই দানব এসে হাজির হয়, যে মূলত এই মৃত লাশটিকে আধার হিসেবে রেখেছিল, যে মৃত লাশ দেখলে কোনো মানুষ আসবার এই সুযোগে ওকে জিন্দা ভোগামা করে দেবে। তো দানবটা করে কি পুলিশকে হত্যা করে। আর অন্যদিকে আমরা সেই পোস্টম্যানকে দেখতে পাই, তার দরজায় কেউ নক করে আর সে বন্দুক বের করে নগদ গুলি করে ছুড়ে দেয়। পোস্টম্যান ভেবেছিল হয়তো সেই দানবী এসেছে, কিন্তু বাইরে গিয়ে দেখা যায় এটা সেই ছেলেটা যে ছেলেটা চার্জে লুকিয়েছিল, কিন্তু ওখান থেকে দানব ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু সে কোনোভাবে দানবের হাত থেকে পালিয়ে এখানে এসেছিল বাঁচার জন্য, কিন্তু এখানে এসে উল্টো সে মারা পড়লো। তার মানে এর সে মোবাইল চালানি ভালো ছিল। তো তুমি যদি মোবাইল আসক্ত হয়ে থাকো, মোবাইল আসক্তই থাকো, বাইরে বাইরে বেরিও না। আর এদিকে আবারও জোসিয়াকে দেখানো হয় যে গাড়ির ড্রাইভিং সিটে বসে এবং দানবটিকে ইচ্ছা মতো একবার ধাক্কায়, একবার পেছনে এসে আবার ধাক্কায়, আবার ধাক্কায় ভেবে করে কে মনে করো যে লেটা বেটা করে দেয়, একবারে সাফারি কিরকিরা করে দেয় আর দ্রুত এরপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে রাত হওয়ার পরে আমরা রাস্তায় দুজন মাতাল মানুষকে দেখি, তারা মূলত হিটলারের আজকে জন্মদিন আর হিটলারের জন্মদিন উপলক্ষে উদযাপন করছিল। তো এর মানে জার্মানিতে এখনো হিটলারের ভক্ত আছে আর কি। যাই হোক, তারা দেখতে পায় সামনে ওই দানবটির মৃতদেহ পড়ে রয়েছে, কিন্তু তখনই হঠাৎ করে দানবটি জেগে ওঠে এবং ওই দুই মাতাল লোককে হত্যা করে ফেলে এবং অবশ্যই মাংস খায়। আর অন্যদিকে সেই বাইরের দৃশ্য আমাদের দেখানো হয়, যেটাকে আমাদের জোসিয়া মেরে ফেলেছিল ছুরি মেরে, ওই হালাও জীবিত হয়ে ওঠে। তো এর মানে হচ্ছে এদেরকে মারা এত সহজ নয়, কারণ ওই উল্কার ভেতরে বা এই মেটেরিয়টের ভেতরে যে লিকুইডটা ছিল সেটা তাদের ভেতরে একটা এলিয়েন শক্তি দিয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর এবং খুবই শক্তিশালী এবং ওদেরকে হিল করতে খুব সাহায্য করে। ওদেরকে মারা হয়তো খুবই কঠিন, মানে নর্মালি ওদেরকে মারা যাবে না, অন্য কোনো উপায় মারতে হবে। তো এইভাবেই এই দুইটা দানবে জেগে ওঠে, কিন্তু তখন ওই বাড়ির বাইরে অনেক পুলিশের গাড়ির শব্দ পাওয়া যায়। তার মানে আমাদের জোসিয়া পুলিশ পাঠিয়ে দিয়েছে, পুলিশ এসে গিয়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তার মানে ওই দানব হয়তো পুলিশদেরকে হত্যা করে ফেলবে এবং এরপর আসল ধ্বংসলীলা শুরু হবে। তো তোমরা যদি বলো এই সিনেমার সেকেন্ড পার্ট লাগবে, তাহলে আমি আজকে স্ক্রিপ্ট করতে দিব, 2, 3, 4, 5 দিন পরে এটার পরবর্তী পার্ট চলে আসবে। আর তোমরা যদি না চাও তাহলে সমস্যা নাই, তামিল সিনেমার যে স্ক্রিপ্ট গুলো
রয়েছে ওগুলো আপাতত শেষ করি, তারপর স্পেসিফিক এই চ্যানেলের জন্য যেসব হরর সিনেমাগুলো রয়েছে, ইন্দোনেশিয়ান যে নতুন নতুন সিনেমা এসেছে বা নাম করা সিনেমা রয়েছে, ওই সিনেমাগুলো আমরা দেখবো। তবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, নোটিফিকেশন, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমরা দেখতে পারো। আমার বেশি না, এই চ্যানেলে আমার 30,000 ভিউ আসলে আনা, সিরিয়াসলি আমার ডিমান্ড খুবই কম। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় সাথে থেকো। আল্লাহ হাফেজ।